ইহুদি গণহত্যা। ইহুদিদেরকে হিটলার কেন ঘৃণা করত? গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম ইসরায়েলে ইহুদিদের সংখ্যা ৬ মিলিয়ন, মানে ৬০ লাখ ছাড়িয়ে গেছে। খবরটি পড়ে ভাবছিলাম, এটা কি এমন গুরুত্বপূর্ণ সংবাদ? ৬০ লাখ ছাড়িয়েছে তো কি হয়েছে? অবশেষে পুরো সংবাদ পড়ে এই খবরের শানে নজল বুঝতে পারলাম। ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ব্যাপক হারে ইহুদি নিধন হয়েছে জার্মানি নাৎসি বাহিনীর দ্বারা, তা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। এই হলোকাস্টে ৬০ লাখের উপর ইহুদিদের হত্যা করা হয়েছে বর্বরোচিতভাবে, যা থেকে অবধ শিশু ও নারীরাও রক্ষা পায়নি। সেই সময়কার জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলার ছিল সেই গণহত্যার কুখ্যাত নায়ক। কিন্তু আপনারা জানেন কি, হিটলার কেন ইহুদিদেরকে ঘৃণা করত? এই প্রশ্নের উত্তর খুব সোজা নয়। এই প্রশ্নের উত্তর নিয়ে গত ৭০ বছর ধরে গবেষণা চলছে। আমার নিজেরও এই ব্যাপারটি নিয়ে গভীর আগ্রহ রয়েছে। মানবজাতির সৃষ্টির পর থেকেই জাতিগত দাঙ্গা কিংবা ধর্ম নিয়ে যুদ্ধ ও হানাহানির বিরাট ইতিহাস রয়েছে। আমি ওসব দিকে যেতে চাইছি না। এই আলোচনায় আমার আগ্রহ শুধুমাত্র হিটলারকে ঘিরে। কেন সেই জঘন্য কাজটি করেছিল? শুধুই কি নিজের স্বার্থে, নাকি শুধুমাত্র জার্মানদের স্বার্থ রক্ষার কারণে? কে কতটুকু জানে এই বিষয়ে, সেটাও আমি জানার চেষ্টা করে এই আলোচনায় স্থান দেব বলে ঠিক করেছি। সর্বপ্রথমে আমার বড় ছেলে আজানকে ছেলে হিসেবে নয়, আমেরিকান ইউনিভার্সিটির ছাত্র হিসেবে জিজ্ঞাসা করলাম, কেন হিটলার ইহুদিদেরকে ঘৃণা করত? আমার ছেলে, যার বয়স ১৯ বছর, এক মুহূর্ত নিল না উত্তর দিতে। বলল, হিটলার অনেক ছবি আঁকত, তখন তার খুব ইচ্ছে ছিল আর্ট স্কুলে ভর্তি হওয়া। হিটলার সে সময় ভিয়েনাতে থাকত। জানা যায় তাকে আর্ট কলেজ থেকে বেশ কয়েকবার সে সময় প্রত্যাখ্যাত হতে হয়েছিল, কারণ আর্ট স্কুলের রেক্টর ছিলেন একজন ইহুদি, এবং ইহুদি ছাত্ররা সে সময় সংখ্যাগরিষ্ঠ ছিল পুরো কলেজেই। আজানের সামনে ছিল ল্যাপটপ। সে খুব দ্রুত আমাকে হিটলারের আঁকা অনেক ছবি দেখালো। ছবিগুলো দেখে আমার ভালোই লাগলো। তাই তো, ভালোই ছবি আঁকত হিটলার। হিটলারের লেখা ২ পর্বের বই মেইন ক্যাম্পের অংশবিশেষ পড়ে আরও অজানা কিছু জানা গেল। তবে সব যে সত্য তা অবশ্যই নয়। অনেক কিছুই বাড়িয়ে লেখা হয়েছে। বইটির অরিজিনাল ভার্সনের দাম $২,০০০, তবে সাধারণ ভার্সন $১৩ ওয়ালমার্টে পাওয়া যায়। তবে এই বইটি লাইব্রেরিতেও রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৭০ বছর পার হয়ে গেছে। হিটলার ও তার স্ত্রী ইভা ব্রাইনের কথিত আত্মহত্যা বা মৃত্যুর পর গত ৭০ বছরে অসংখ্য বই বেরিয়েছে এই হলোকাস্ট বিষয়ে। সম্প্রতি একটি বইয়ে লেখা হয়েছে হিটলার আত্মহত্যা করেননি। সে সময় সে তার স্ত্রীসহ সাবমেরিনে করে জার্মানি থেকে আর্জেন্টিনা পালিয়ে গিয়েছিল, এবং সেখানে বার্ধক্যজনিত কারণে পরবর্তীতে সে মারা যায়। যদিও এই বিষয়টিকে কেউই বিশ্বাস করেনি। কনস্পিরেসি থিওরিতে এই জাতীয় অনেক আজগুবি বিষয় জানা যায়। ২০০৯ সালে জার্মানিতে প্রকাশিত জার্মান ইতিহাসবিদ ও প্রবীণ সাংবাদিক ডক্টর জে রিকারের লেখা বই নভেম্বর ৯, হাউ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান লেড টু দ্য হলোকাস্ট, এই বই থেকে জানা যায় হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজিত হওয়ার কারণ হিসাবে একমাত্র ইহুদিদেরকে দায়ী করত। ইহুদিরাই জার্মানদের বিজয় ছিনিয়ে নিয়েছে, এই বিশ্বাস ছিল হিটলারের। এবং তার আরও দৃঢ় বিশ্বাস ছিল ৯ নভেম্বর ১৯১৮ সালে জার্মানি রাজতন্ত্রের বিলোপ ইহুদিদের দ্বারাই সংঘটিত হয়েছিল। সেই সময় হিটলার বসবাস করত মিউনিকে, এবং সেখান থেকেই ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছিল। হিটলার সবসময় মনে করত যে দেশ ইহুদিদের দ্বারা বিষাক্ত হয়ে উঠেছে এবং দেশের অভ্যন্তরে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে ডক্টর রিকার দ্বিমত পোষণ করেন হিটলারের অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষের পূর্ববর্তী ধারণার সাথে, যাতে বলা হয়েছে হিটলারের মনে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণার বীজ বপন হয়েছিল যখন ১৯০৭ সালে হিটলারের মা ক্লারা মারা যান একজন ইহুদি ডাক্তার এডওয়ার্ড ব্লোচের অধীনে চিকিৎসারত অবস্থায়। তিনি লিখেছেন, হিটলার একমাত্র ভালোবাসত তার মা ও জার্মানের জনগণকে। তার মনের মধ্যে বিভ্রম সৃষ্টি হয়েছিল যে ইহুদিদের নির্মূল করতে পারলেই বিশ্ব জয় করতে পারবে সে। ডক্টর রিকার হিটলারের অনেক বক্তৃতা বিশ্লেষণ করে উপরোক্ত যুক্তি খাড়া করেছেন। জার্মানি বিভিন্ন পত্রপত্রিকা এই বইটিকে গুরুত্বপূর্ণ ও তথ্যমূলক বলে অভিহিত ও প্রশংসা করেছে। তবে ব্রিটিশ টেলিগ্রাফ পত্রিকা ডক্টর রিকারের এই বইয়ে অনেক স্ববিরোধী বক্তব্য পর্যবেক্ষণ করেছে। হিটলারকে মহৎ বানানোর চেষ্টাও এই বইতে করা হয়েছে, যদিও সাধারণ জার্মান নাগরিকগণ হিটলারকে এখনও তাদের হিরো মনে করে। এই বইতে আমেরিকান ইতিহাসবিদ রুডল্ফ বিনিয়নের হিটলারের ইহুদি বিদ্বেষের অন্যতম কারণ হিসেবে বিবেচিত ইহুদি ডাক্তার দ্বারা তার মায়ের চিকিৎসার প্রক্রিয়াকে কোনোভাবেই সমর্থন করা হয়নি। এমনকি যেখানে সবাই জানে যে হিটলার সেই ইহুদি ডাক্তারকে মনে প্রাণে ঘৃণা করত এবং কখনোই সে তাকে ক্ষমা করেনি। ১৯৪০ সালে সেই ইহুদি ডাক্তার তার সব সম্পত্তি বিক্রি করে স্ত্রীসহ আমেরিকাতে চলে যায়। বিজ্ঞানী আইনস্টাইনের মতো
ব্রিজিত হামান নামক আরেক জার্মান ইতিহাসবিদ ও লেখক তার এক বইতে লিখেছেন, হিটলারের মায়ের চিকিৎসককে হিটলার একদম সৎ ইহুদি বলে মনে করত। 1930 সালের প্রথম দিকে হিটলারের নাৎসি বাহিনী জার্মানিতে ক্ষমতায় আসে এবং 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। হিটলার জার্মানির জনগণকে বোঝাতে সক্ষম হন যে তিনি চ্যান্সেলর হলে দেশকে উন্নতির পথে নিয়ে যাবেন এবং দেশের বিরুদ্ধে সকল প্রতিবন্ধকতা অচিরেই দূর করবেন। তখন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির শোচনীয় পরাজয় ও পরবর্তীতে গ্রেট ডিপ্রেশনের চাপে জনগণের অবস্থা ছিল খুবই করুণ। সে সময় সকল জার্মান হিটলারকে সমর্থন করে। 10 লক্ষ ইহুদি নিধনের ব্যাপারে তাদের যে কোনোই আপত্তি ছিল না তা খুব সহজেই বোঝা যায়, কারণ জনগণের সমর্থন না থাকলে হিটলারের একার পক্ষে এত লোক হত্যা করা কখনোই সম্ভব ছিল না। আর এটা খুব সহজেই অনুমেয়। চ্যান্সেলর হওয়ার পর হিটলার জার্মানদের অনেক সুযোগ সুবিধা দান করেছিলেন। জনগণকে তিনি সোশ্যাল বেনিফিট দেন, ট্যাক্স কমান এবং সৈন্যদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রচুর বৃদ্ধি করেন। ইহুদিদের হত্যার ব্যাপারে জার্মানদের কোনো মাথা ব্যথা না হওয়ার আরেক কারণ ছিল রাশিয়া। তারা মনে করত রাশিয়াতে হরদম এটা হচ্ছে। জার্মান জনগণের স্বার্থে নাৎসি বাহিনী যেরূপ ভয়ানক হত্যাযজ্ঞ করেছে, জার্মানিরা সে সময় তা মনে করত হিটলার তাদেরকে তা ভালোবেসেই করেছে। তবে মনে প্রশ্ন জাগে, হিটলার এখন বেঁচে থাকলে কি করতেন? কারণ মানুষের দেহের ভেতরে কোটি কোটি কোষের মতো সারা পৃথিবীতে এখন ইহুদিরা জাল বিছিয়ে রেখেছে। আর এর পেছনে রয়েছে ইহুদিদের নিজেদের মধ্যে একাত্মতা। এরাই এখন বিশ্বের বড় বড় সব কোম্পানির শীর্ষে বসে রাজত্ব করছে। আমেরিকাও এর ব্যতিক্রম নয়। ইতিহাস এখন সাক্ষী যে হিটলারের ইহুদি নিধন ফর্মুলা একটি ব্যর্থ প্রজেক্ট ছাড়া আর কিছুই নয়। এখন আপনাদেরকে জানাবো অ্যাডলফ হিটলার সম্পর্কে 15টি চমকপ্রদ তথ্য, যা আপনি আগে হয়তো কখনোই জানতেন না। 1. হিটলার 1934 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। 2. হিটলারের প্রথম ভালোবাসা ছিল একজন ইহুদি তরুণী, কিন্তু সাহসের অভাবে হিটলার তার ভালোবাসার কথা সেই তরুণীকে কখনো জানাতেই পারেননি। অথচ এই ব্যক্তি পরবর্তী জীবনে হত্যা করেছেন অসংখ্য ইহুদিকে। 3. হিটলারের নাম কিন্তু প্রথমে ছিল অ্যাডলফ শিকল গ্রুবার, তবে তার বাবা 1877 সালে তার ছেলের নামের শেষ অংশ পরিবর্তন করে অ্যাডলফ হিটলার রাখেন। 4. আপনারা কি জানেন যে হিটলার ক্রনিক ফ্ল্যাটুলেন্সে আক্রান্ত ছিলেন, আর এর থেকে প্রতিকার পেতে তিনি 28 রকমের ঔষধ সেবন করতেন। 5. আধুনিক ইতিহাসে হিটলারই প্রথম ধূমপান বিরোধী প্রচারণা শুরু করেন। 6. ব্রিটেন এবং জার্মানির সম্পর্ক অতীতে কখনোই তেমন ভালো ছিল না। প্রথম বিশ্বযুদ্ধে একজন ব্রিটিশ সেনা একজন জার্মানের প্রাণ বাঁচিয়েছিল, আর সে জার্মানটি ছিলেন অ্যাডলফ হিটলার। 7. অত্যন্ত অস্বাভাবিকভাবে হিটলারের অন্ডকোষ ছিল মাত্র একটি। 8. হিটলার ইংল্যান্ডের লিভারপুলে তার ভাগ্নের বাড়ির ওপর বোমাবর্ষণ করেছিলেন। কেন জানেন? যাতে তার ভাগ্নে তার উপর ক্ষিপ্ত হয়ে আমেরিকান সেনাবাহিনীতে যোগ দেয় ও তার বিরুদ্ধে যুদ্ধ করে। 9. হেনরি ফোর্ড। হেনরি ফোর্ড ছিলেন আমেরিকার বিখ্যাত ফোর্ড গাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা। হিটলারের ডেস্কের পেছনে ফোর্ডের একটা পোর্ট্রেট ছিল। 10. হিটলার নিজে ছিলেন সম্পূর্ণ নিরামিষভোজী ও প্রাণী হত্যাকে নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেছিলেন তিনি। 11. মাত্র 4 বছর বয়সে হিটলারকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন এক পাদ্রী। 12. জার্মানিতে সে সময় একজন ইহুদি বংশোদ্ভূত চিকিৎসক ছিলেন, যিনি হিটলারের পরিবারের কাছ থেকে চিকিৎসার জন্য কোনোরূপ অর্থ নেননি, কারণ হিটলারের পরিবার সে সময় আর্থিক অনটনে ছিল। পরে ইহুদিদের প্রতি চরম অত্যাচার চালালেও হিটলার সেই সময় সে চিকিৎসককে রক্ষা করেছিলেন। হিটলার এই ব্যক্তিকে মহান ইহুদি বলে ডাকতেন। 13. ইহুদিদেরকে চরম নির্যাতন করে মারার জন্য হিটলারের নাৎসি বাহিনী তৈরি করেছিল কনসেন্ট্রেশন ক্যাম্প। তবে অদ্ভুত বিষয় হচ্ছে, হিটলার তার জীবনে কখনোই এসব কনসেন্ট্রেশন ক্যাম্প নিজের চোখে দেখেনি। 14. ছোটবেলায় হিটলার চেয়েছিলেন একজন পাদ্রী হতে। 15. ডিজনি নির্মিত কার্টুনের বিশাল ভক্ত ছিলেন হিটলার। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।